করোনাকালে ফুটে উঠেছে স্বাস্থ্য খাতের দুরবস্থা। দক্ষ জনশক্তির অভাবে ব্যবহার হচ্ছে না বরাদ্দকৃত অর্থ। বাজেটে সুনির্দিষ্ট নির্দেশনার দাবি। ৩০ মের পর বাড়ছে না সাধারণ ছুটি। বয়স্ক ও অন্তঃসত্ত্বা ছাড়া বাকিদের করতে হবে অফিস। সীমিত আকারে চলবে গণপরিবহন। আজই প্রজ্ঞাপন। একের পর এক ঝড়ের তাণ্ডবে মৌসুমি ফল চাষিদের মাথায় হাত। রাজশাহীর বাগানগুলোয় ঝরে গেছে ১৫ ভাগ আম। দিনাজপুরে লিচুর ব্যাপক ক্ষতি। এবং ঘূর্ণিঝড় আম্পানে সুন্দরবনে নোনা পানি ঢুকে হুমকির মুখে জীববৈচিত্র্য। কৌশলগত সমীক্ষার তাগিদ। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু, জানালো বন বিভাগ। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। অর্থের অভাব নেই, অথচ খরচ হয় না স্বাস্থ্য খাতে বরাদ্দের পুরো টাকা। করোনায় এ খাতের নানা সংকট প্রকাশ হয়ে যাওয়া জানান দিচ্ছে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, বাড়াতে হবে অর্থ খরচের সক্ষমতা। বিশ্লেষকরা বলছেন স্বাস্থ্য খাতের এই বেহাল দশা উত্তরণে দরকার আমূল সংস্কার। এ খাতের প্রকল্প দেখভালের জন্য আসছে বাজেটে সুনির্দিষ্ট নির্দেশনারও দাবি তাদের। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। করোনা ভাইরাস মহামারী চোখে আঙুল দিয়ে দেখিয়েছে স্বাস্থ্য খাতের দুরবস্থা। কোথাও ডাক্তার আছে তো নার্সের স্বল্পতা, কোথাও যন্ত্র আছে তো নেই চালানোর লোক। আইসিইউ ও অক্সিজেন সরবরাহের সীমাবদ্ধতার সঙ্গে যোগ হয়েছে প্রযুক্তিগত দুর্বলতা। অথচ এমন নেই অবস্থার মধ্যেও অভাব নেই অর্থের, বরং কোথায় অর্থ খরচ করতে হবে সে দূরদৃষ্টি ও সক্ষমতা নেই সংশ্লিষ্ট বিভাগগুলোর। এর প্রমাণ পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প বিশ্লেষণ, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমএডির তথ্য বলছে গেল ৩ অর্থ বছরে প্রায় ৩,৫০০ কোটি টাকার প্রকল্প নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন করতে পারেনি স্বাস্থ্য খাত। এজন্য দক্ষ জনশক্তির অভাবকে দায়ী করছেন স্বাস্থ্য অর্থনীতি বিশ্লেষক। যারা বাজেট তৈরির সাথে জড়িত, আমাদের বিভিন্ন পর্যায়ের ম্যানেজার যারা আছে হেলথ সেক্টরে, তাদের বাজেট সম্পর্কে কোন জায়গায় কতটুকু বাজেট লাগবে এই সম্পর্কে ভালো ধারণা বা পরিষ্কার ধারণা না থাকার কারণে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় যৌক্তিক বাজেটটা অর্থ মন্ত্রণালয়কে প্লেস করতে পারে না। প্রতিবেশী সবগুলো দেশের তুলনায় বাংলাদেশ স্বাস্থ্য খাতে খরচ করে সবচেয়ে কম। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে প্রয়োজন ২০১২ সালে প্রণয়ন করা স্বাস্থ্য অর্থায়ন কৌশলপত্র বাস্তবায়ন, যেখানে বলা হয়েছে ২০২১ সালের মধ্যে মোট জাতীয় বাজেটের ১২ ভাগ বরাদ্দ থাকতে হবে স্বাস্থ্য খাতে। শুধু বাজেটের বরাদ্দ নয়, স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের যে সক্ষমতা, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর, এগুলোতে পুরোপুরি এক ধরনের যেটাকে বলা হয় পুনর্কাঠামোগত পুনর্বিন্যাসও দরকার। সক্ষমতাটা আমরা আসলে কিভাবে বাড়াবো সেটির ক্ষেত্রে নীতি নির্দেশনা এবং বাজেটারি বরাদ্দের ক্ষেত্রে সেই ব্যাপারটি সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। তারা বলছেন করোনা সংকটের পর অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন ও রেমিটেন্সের সুযোগগুলো দ্রুত কার্যকর করার মতো বিষয়গুলো অনেকটাই নির্ভর করবে স্বাস্থ্য খাতের উন্নতির উপর। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দেশেই তৈরি হচ্ছে কোভিড-১৯ নমুনা সংগ্রহে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া ভিটিএম কিট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান DRICM এর কিট আমদানি করা কিটের তুলনায় খরচ পড়বে অর্ধেক। এই কিট দিয়ে সহজে নমুনা সংগ্রহ, পরিবহন আর দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে। তুলনামূলক সাশ্রয়ী ভিটিএম কিট উৎপাদন অব্যাহত রাখতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট ফারুক ভুঁইয়া রবিনের। লবণ, প্রোটিন আর অ্যান্টিবায়োটিকের সমন্বয়ে তৈরি বিশেষ এক দ্রবণ ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া বা ভিটিএম। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের এই মিশ্রণ দেশেই তৈরিতে ব্যস্ত একদল গবেষক। গবেষণায় অনুসরণ করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল CDCর গাইডলাইন। কোভিড-১৯ সংক্রমণের প্রকৃত চিত্র জানতে প্রয়োজন অধিক হারে নমুনা পরীক্ষা। দেশে করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর মার্চের মাঝামাঝিতে ভিটিএম তৈরিতে শুরু হয় বিজ্ঞান বিষয়ক সরকারি গবেষণাগার DRICM এর গবেষণা। নমুনা সংগ্রহে প্রতিষ্ঠানটির কিট ব্যবহার করতে সম্প্রতি মিলেছে স্বাস্থ্য অধিদপ্তরের আনুষ্ঠানিক সাই। আমাদের বিজ্ঞানীরা কাজ করেছেন, তাদের অবশ্যই আমরা ক্রেডিট দিব। আমদানির চেয়ে এখানে আমাদের খরচ অনেক কম পড়বে, এটা তো একটা অনেক বড় প্লাস পয়েন্ট। প্রোডাকশন অব্যাহত রাখতে বলেছি, আমাদের দরকার মতো আমরা নিব। আমাদের তো আগেরও আছে, তাই না?
গবেষণা দলের দাবি, ভিটিএম কিটের মাধ্যমে সম্ভব হবে তুলনামূলক সহজ ও সুরক্ষিত উপায়ে নমুনা সংগ্রহ আর পরিবহন। সঠিক মান ধরে রেখে 4 ডিগ্রি তাপমাত্রায় নমুনা রাখা যাবে 3 দিন পর্যন্ত। ফলে এড়ানো যাবে নমুনা বাতিল হওয়ার ঝুঁকিও। এই ভায়ালটা এমনভাবে দিয়েছে যে যারা ল্যাবে কাজ করে মাইক্রোপিপেটে যে টিপস লাগানো থাকে, যাতে সেই টিপস পর্যন্তই তার ভায়ালটা পর্যন্ত যায়, যাতে কন্টামিনেশন না হয়। একটা রোগী যাতে তার জিহ্বাটাকে একটু ডিপ্রেস করে নিয়ে আমরা সোয়াবটা সহজে নিতে পারি, আমরা সেটা রাখার চেষ্টা করেছি, সেই টাং ডিপ্রেসার দিয়েছি। ডিআরআইসিএম বলছে, বর্তমানে আমদানি করা কিটের দাম যেখানে 400 থেকে 450 টাকা, সেখানে 200 থেকে 250 টাকার মধ্যে সরবরাহ করা যাবে ভিটিএম কিট। আর প্রাথমিক পর্যায়ে উৎপাদন সম্ভব দৈনিক 5000 কিট। স্বাস্থ্য অধিদপ্তর ওনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের চাহিদা আরও বেশি, দেন সেক্ষেত্রে আমরা আমাদের সক্ষমতা বা আমাদের এই ক্যাপাসিটি এক্সটেন্ড করতে পারবো। যখন স্কেলটা আরও বাড়বে, এই খরচটা আরও কমে আসবে। প্রাথমিকভাবে সোমবার বিনামূল্যে 5000 ভিটিএম কিট স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে ডিআরআইসিএম। দেশে কোভিড যুদ্ধে নতুন মাত্রা যোগ করল নমুনা সংগ্রহের জন্য ভিটিএম কিট তৈরি। সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক সহজ আর নিরাপদ উপায়ে নমুনা সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে ভূমিকা রাখবে এ কিট। পাশাপাশি কমাবে বিদেশ থেকে আমদানি নির্ভরতাও। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 30 মের পর সাধারণ ছুটি আর বাড়ছে না, সীমিত আকারে চালু হচ্ছে গণপরিবহনও। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ নতুন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি হবে। এছাড়া 15 জুন পর্যন্ত বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারী ছাড়া সবাইকে অফিস করতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতেই স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে 15 জুন পর্যন্ত দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। দেশে করোনা সংক্রমণের পর 26 মার্চ থেকে 6 দফায় বাড়ানো হয় সাধারণ ছুটি। কর্মস্থলে যোগ দিতে মানুষ ঢাকায় ফিরতে শুরু করায় সড়কপথে রয়েছে যানবাহনের চাপ। সে খবর জানাতে রাজধানীর গাবতলী আছেন রিপোর্টার নাজমুস সালেহী। যাচ্ছি তার কাছে। সালেহী, রাজু, বেলা বাড়ার সাথে সাথে আসলে ঢাকায় প্রবেশের মানুষের সংখ্যাও কিন্তু আসলে অনেকাংশে বেড়ে গেছে। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, গাবতলীর এই প্রবেশ মুখে আসলে মাঝে মধ্যে ধীর গতির জ্যামও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা ঢাকায় ফিরে আসছেন তাদের অধিকাংশেরই ভরসা হচ্ছে এই ব্যক্তিগত গাড়ি, কারণ অন্য কোনো পরিবহন না থাকায় তারা এই গাড়ির উপর ভর করেই আসলে রাজধানীতে প্রবেশ করছেন। রাজধানীর যে কয়েকটি প্রবেশ মুখ রয়েছে, সকাল থেকে এই ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। পাশাপাশি এই ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বিভিন্ন জরুরি সেবা গাড়িতে, ঔষধের গাড়িতে, অ্যাম্বুলেন্স, এগুলোতে করেও কিন্তু মানুষ ঢাকায় প্রবেশ করছেন। কেননা এই ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কিন্তু রাস্তাতে হচ্ছে অনেক কম এবং সেগুলোতে অনেক টাকা ভাড়া হবার কারণে মানুষ একসাথে গাদাগাদি করে আসছেন। অনেক গাড়িতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এরকমটি আসলে বোঝাই যাচ্ছে, কেননা সেই গাড়িগুলোতে জীবাণুনাশক স্প্রে অথবা জীবাণুনাশকের যে ধরনের ব্যবস্থা থাকার কথা ছিল সে সমস্ত ব্যবস্থা আসলে নেই। এবং একটি গাড়িতে যদি 5 থেকে 7 জন বসার মতো জায়গা থাকে, সেই গাড়িতে আসলে কোথাও 8 জন 10 জন পর্যন্ত গাদাগাদি করে আসছেন। যুক্তি হিসেবে যারা আসছেন সে যাত্রীরা বলছেন যে একটি প্রাইভেট গাড়ির ভাড়া অনেক টাকা বেশি, অনেকজন মিলে আসলে ভাগে একটু করে ভাড়া কম পড়বে, সেই সুবিধাটি নেওয়ার জন্য তারা গাদাগাদি করে আসলে আসছেন। সুতরাং সামাজিক যে দূরত্বের কথা বলা হচ্ছে অথবা যে স্বাস্থ্য ঝুঁকির যে কথা বলা হচ্ছে সেটি আসলে তারা অনেকাংশে থেকেই যাচ্ছে। ঢাকায় যারা প্রবেশ করছেন সেই মানুষগুলোর এত ঝুঁকি নিয়ে আসলে ঢাকায় কেন আসছেন, এরকম প্রশ্নের জবাবে তারা বলছেন যে যেহেতু অফিস খুলে গেছে, ঈদের ছুটিও শেষ, সুতরাং তাদেরকে ফিরে আসতে বাধ্য হতে হচ্ছে জীবন জীবিকার তাগিদে। এবং অনেকে বলছেন যে ঢাকায় আক্রান্তের হার যেহেতু বেশি এবং হচ্ছে ঢাকা আক্রান্তর দিক দিয়ে যেহেতু একটা হটস্পট, সুতরাং যারা গ্রাম থেকে এখন রাজধানীতে আসছেন তারা বলছেন যে এখানে স্বাস্থ্য ঝুঁকি তো অবশ্যই রয়েছে, তারপরেও তাদেরকে আসলে ফিরে আসতে হচ্ছে। শুধুমাত্র প্রাইভেট গাড়িতে নয়, যারা ঢাকার আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে মানুষ প্রায় মোটর সাইকেল, কেউ সিএনজি বা অন্য কোনো উপায়ে রাজধানীতে আসলে প্রবেশ করছেন। পাশাপাশি এর বাইরে বিভিন্নভাবে যারা সরাসরি গাড়ি পাননি তারা ভেঙে ভেঙে রাস্তা গাড়ি পরিবর্তন করে, এরকম অনেকটি গাড়ি পরিবর্তন করে মাঝপথে থেমে গাড়ি অনেক টাকা ভাড়া দিয়ে আসলে তারা রাজধানীতে প্রবেশ করছেন। আরও যত বেলা বাড়বে আর দুপুরের পরে রাজধানীতে প্রবেশের গাড়ির সংখ্যা আরও বহু অংশে বেড়ে যাবে, এরকমটি আসলে ধারণা করছেন। তো এই ছিল আমার কাছে ঢাকায় ফেরা মানুষের সর্বশেষ খবর। রাজু, কর্মস্থলে যোগ দিতে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে, সড়ক পথে রয়েছে যানবাহনের চাপ। গাবতলী থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী।
একের পর এক ঝড়ের তাণ্ডবে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আম বাগানগুলো থেকে অনেক আম ঝরে পড়ায় চিন্তিত বাগান মালিকরা। ঘূর্ণিঝড় আম্পান ও বুধবারের কালবৈশাখী ঝড়ে প্রায় 5 থেকে 15 ভাগ আম নষ্ট হয়েছে বলে জানান ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা। কৃষি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, এখনও যে পরিমাণ আম বাগানগুলোতে আছে তা সঠিকভাবে পরিচর্যা করে বাজারজাত করলে ভালো দাম পাবে বাগান মালিকরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। বৃহত্তর রাজশাহী অঞ্চলের বাগানগুলোতে এবার আমের মুকুল কিছুটা কম এসেছিল, সে অনুযায়ী আমের উৎপাদনও কম হয়েছে। তার উপর ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বহু গাছ উপড়ে পড়ে, ভেঙেছে ডালপালা। সবশেষ গতরাতের কালবৈশাখী ঝড়ে বেশ কিছু আম পড়ে গেছে। এমনিতেই করোনা ভাইরাসের কারণে আম বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় আছেন বাগান মালিকরা। তার উপর একের পর এক ঝড়ে ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা। 15% আম ঝরে পড়েছে। আর গতকাল ওইভাবে ঝড় বলা যায় না, বাতাসে ঘরে দুটা মিলিয়ে যদি আমরা বলি ওই মোটামুটি 15%-এর মধ্যেই থাকে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের সরকারি প্রণোদনার আওতায় আনার দাবি জানান এই ব্যবসায়ী নেতা। যদি রাজশাহীতে 800 থেকে 900 কোটি টাকার আমের একটা যে বাজার ছিল, তার ভিতরে বলা চলে যে আমাদের 200-250 কোটি টাকার একটা বড় ধরনের লস হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, এখনও বাগানগুলোতে যে পরিমাণ আম আছে তা সঠিকভাবে পরিচর্যা ও বাজারজাত করতে পারলে ভালো দাম পাবে বাগান মালিকরা। আম বাজারজাত করতে যাতে কোনো অসুবিধা না সৃষ্টি হয় সেই ব্যবস্থা করা হয়। সুতরাং আমের সরবরাহটা এত কম থাকবে, সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি বেশি দাম পাবো। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁয় যে পরিমাণ আম ঝরে পড়ে গেছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁর বেশ কয়েকটি বাগান থেকে বাজারজাত করার উদ্দেশ্যে আম নামানো হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে পোরশা উপজেলায় আছেন সহকর্মী MR রকি, যাচ্ছি তার কাছে। রকি। রাজু, আপনি জানেন এবছর বরেন্দ্র এলাকায় আজ প্রথম থেকে এই আম নামানোর কার্যক্রমটা শুরু করেছে। স্থানীয় প্রশাসন 25শে মে গেল বছর নামানোর কার্যক্রমটা করেছিল, কিন্তু এবছর আম পরিপক্কতা এবং মুকুল দেরিতে আসার কারণে এই কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়। এই কারণে কিন্তু 5 দিন পর এই আজকে নামানোর কার্যক্রমে তারা হাত দিয়েছে। আপনি জানেন এবছর কিন্তু প্রথম থেকেই একটা বৈরী আবহাওয়া বিরাজ করছিল। কয়েক দফা ঘূর্ণিঝড় এবং সবশেষ এই যে 2 দিন আগেও একটা ঝড় হয়েছে, এতে কিন্তু বিপুল পরিমাণ আম ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বাগান মালিকরা অনেকটাই শঙ্কায় ছিল। এর মাঝে তারা যে প্রত্যাশাটা যে পরিমাণ আম আছে এই আমটারও যেন সুষম বাজারটা তারা পায়, এই লক্ষ্যে কিন্তু তারা একটা বাজারের জন্য প্রত্যাশা করছে। বিশেষ করে বাজার ব্যবস্থাপনার জন্য সরকার একটা দৃষ্টি কামনা করেছে। তো বরেন্দ্র এলাকায় এখন প্রথম পর্যায়ে আজকে যে আমটা নামানো হচ্ছে তা হলো গোপালভোগ। এর পরবর্তীতেই তারা যেটা নামানোর কার্যক্রম যাবে আরো 5 দিন পর ল্যাংড়া এবং খিরসাপাত। তো এবছর গেল বছরের যে আমের যে উৎপাদন ব্যবস্থা তা কিন্তু অনেকটাই কমে এসেছে, জানিয়েছে জেলা কৃষি বিভাগ। এই জেলায় কিন্তু প্রায় 25,000 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এবং এই বাগান থেকে প্রায় 3.5 লাখ মেট্রিক টন আম কিন্তু পাওয়ার প্রত্যাশা করছে তারা। তো এই লক্ষ্যে কিন্তু কৃষি বিভাগের ব্যাপক তৎপরতা রয়েছে, কিন্তু এই পরপর ঘূর্ণিঝড় আম্পান এবং পরে আরো 2টা ঝড়ের কারণে এই বাজারে কিন্তু একটা আমের বাজারে একটা বড় ধরনের প্রভাব পড়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে এই পরপর এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু জেলায় প্রায় 5 থেকে 10 ভাগের মতো এই প্রথম পর্যায়ে যে আমগুলি গোপালভোগ বা ল্যাংড়া এই আমগুলি বেশি ঝরে পড়েছে। এতে করে তাদের যে বাগান মালিক তারা কিন্তু একটা শঙ্কা এবং প্রত্যাশিত জায়গা থেকে অনেকটা দূরে সরে চলে যাচ্ছে এবং তারা এখন যেটা মনে করছে যে পরবর্তী যে আমগুলি রয়েছে এই আমের যেন সুষম বাজারটা নিশ্চিত করা যায় এবং করোনা পরিস্থিতির কারণে যেন কোনো প্রতিবন্ধকতা না হয়, এই লক্ষ্যে কিন্তু তারা একটা সরকারের আশু পদক্ষেপ নেওয়ার জন্য প্রত্যাশা রাখছে। তবে সব মিলিয়ে এবছর আমের যে ফলন তা কিন্তু প্রথম পর্যায়ে ভালো ছিল, পরবর্তীতে এটা কমে আসার কারণে এই একটা শঙ্কা এবং আতঙ্ক বাগান মালিকদের আমরা লক্ষ্য করছিলাম। তো রাজু, এই ছিল নওগাঁর আম নামানোর খবর আমার হাতে। নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী MR রকি। এদিকে ঘূর্ণিঝড় আম্পানের ক্ষত কাটতে না কাটতেই ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় দিনাজপুরে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়ার সঙ্গে অনেক বাগানে ভেঙেছে ডালপালাও। কৃষি বিভাগ বলছে শুধু বুধবারের ঝড়েই নষ্ট হয়েছে 7% লিচু। এই অবস্থায় লোকসানের সংখ্যা বাড়ছে বাগানীদের, যদিও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস কৃষি অধিদপ্তরে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট।
ঘূর্ণিঝড় আম্পানে উপকূলীয় জেলার পাশাপাশি তাণ্ডব চালায় উত্তরের জেলা দিনাজপুরের লিচু বাগানেও অনেক এলাকায় উপড়ে পড়ে গাছ। সে ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় থাকার এক সপ্তাহের মধ্যেই মঙ্গলবার মধ্যরাত ও বুধবার সকালে বয়ে যায় কালবৈশাখী ঝড়। ভারী বৃষ্টি ও ঝড় হাওয়ায় সদর উপজেলার 5টি ইউনিয়ন, বিরল উপজেলার 4টি ইউনিয়ন এবং চিরির বন্দরের বেশ কিছু লিচু বাগানে ব্যাপক ক্ষতি হয়। উপড়ে পড়ার সঙ্গে ভেঙেছে ডালপালাও। একের পর এক ক্ষত ভাবিয়ে তুলছে লিচু বাগানীদের। প্রায় লক্ষাধিক টাকার আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবারে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফলমূলের। সরকার যদি একটু বিশেষ দৃষ্টিভাবে দেখে, সুদৃষ্টি দেয়, তাহলে হয়তো এই বাগান চাষি বা ফল চাষিগুলো রক্ষা পেতে পারে। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 7.5 কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়ে গেছে। তাদের তালিকা অনুযায়ী আমরা প্রণোদনার ব্যবস্থা করব। জেলার 6000 হেক্টর বাগানের জমিতে 5 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 350 হেক্টরের লিচু। সময় সংবাদ, দিনাজপুর। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে খুলনার কয়রা উপজেলায় বাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্রতিদিন প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কারে কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার তরিকুল ইসলাম। রাজু, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে কয়রা উপজেলার 4টি ইউনিয়নে, বিশেষ করে উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী, এছাড়া মহারাজপুর এবং যে আরও একটি ইউনিয়ন, সব মিলে 4টি ইউনিয়ন পানির নিচে। এবং এই ইউনিয়নগুলোতে একাধিক জায়গায় কিন্তু বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, এবং বসতবাড়ি, কয়েক হাজার বসতবাড়ি কিন্তু এখন পানির নিচে। এবং সাধারণ মানুষের ঠাঁই কিন্তু উঁচু জায়গায়, অর্থাৎ আশ্রয় কেন্দ্র এবং অন্যান্য জায়গায় তারা অবস্থান নিয়েছে। এবং মানুষ কিন্তু তারা ঘরে ফিরতে পারছে না, এই কারণে যে জোয়ারের যে পানিটা প্রবেশ করেছে, পানির চাপ বেশি থাকার কারণে কিন্তু ভাটাতে সেই পরিমাণ পানি নামছে না, আর যে কারণে কিন্তু লোকালয় কিন্তু পানিতে ডুবে আছে। এবং আমরা যে জায়গা দেখেছি বাঁধগুলো ভেঙে গেছে, সেই বাঁধগুলোর যে সংস্কার কাজে কিন্তু গতি নেই। এই গতি না থাকার কারণে কিন্তু মানুষ কিন্তু আরও অনিশ্চয়তায় পড়েছে। কারণ ঘূর্ণিঝড় আম্পান হওয়ার পরে এক সপ্তাহ কিন্তু ইতিমধ্যে পার হয়ে গেছে। এবং সাধারণ মানুষের জোরালো দাবি প্রথম থেকেই যে এই বাঁধগুলো দ্রুত মেরামত করা হোক। কিন্তু সেখানে আমরা যে চিত্রটি আজকে দেখেছি সকালবেলা, এখানে সাধারণ মানুষ, এই গ্রামবাসী, তারা সম্মিলিত প্রচেষ্টায় তারা চেষ্টা করেছিল যে এইখানে বাঁধগুলো নিজেরাই স্বেচ্ছাশ্রমে বাঁধবে। তবে তারা বলছে যে তারা যে সহযোগিতাগুলো চাচ্ছে এবং প্রশাসনের কাছে যে বস্তা, জিও ব্যাগ বা বালি বা অন্যান্য যে সরঞ্জামগুলো দরকার হয় সেগুলো তারা পাচ্ছেন না। এবং যে কারণে তারা কিন্তু গত 2 দিন ধরে তারা ফিরে আসছেন এবং তারা বাঁধ বাঁধতে পারছেন না। যদিও 2 নম্বর কয়রা ইউনিয়নের কিছু জায়গায় তারা বাঁধ বেঁধেছেন এবং সেটা কোয়ার্টার কিলোমিটার। এছাড়া কিন্তু আরও 10 কিলোমিটার, এই সদরেই 10 কিলোমিটার বাঁধ কিন্তু এখনও অরক্ষিত হয়ে আছে। এছাড়া দক্ষিণ বেদকাশী এলাকার যেটি আরও বেশি ঝুঁকিপূর্ণ, সেখানে কিছুটা জায়গায় মানুষ কিন্তু বাঁধ বেঁধেছে, কিন্তু এখনও পর্যন্ত অরক্ষিত রয়েছে আরও অনেক জায়গা। তো এখানে কিন্তু একটা জিনিস বোঝার উপায় নেই যে কোথায় বাঁধ ছিল আর কোথায় বাঁধ নাই। মানুষের যে দুর্ভোগ সেটি হচ্ছে, মানুষের কিন্তু এখানে সুপেয় পানির একটা সংকট কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং মানুষের খাদ্য সংকটও রয়েছে বলে মানুষ কিন্তু আমাদের কাছে তারা বলেছেন। এবং দ্রুত তাদেরকে এই সহায়তাগুলো আসলে জরুরি প্রয়োজন। এছাড়া লবণ পানির কারণে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে ইতিমধ্যে তারা পড়ে গেছেন এবং লবণ পানির কারণে বিভিন্ন চর্মরোগও ইতিমধ্যে দেখা দিয়েছে এবং ডায়রিয়া হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যে কারণে তারা বলছেন যে দ্রুত স্বাস্থ্যসেবার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ যেন তাদের প্রতি নজর দেন। এই ছিল আমার কাছে রাজু, খুলনার কয়রা উপজেলা থেকে ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সর্বশেষ খবর। খুলনার কয়রা থেকে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। প্রাকৃতিক দুর্যোগে বরাবরই ঢাল হয়ে দেশকে আগলে রাখে সুন্দরবন। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে গাছপালার পাশাপাশি ভেঙেছে বিভিন্ন স্থাপনা ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের অবকাঠামো। একই সঙ্গে নোনা পানি ঢুকে হুমকির মুখে বন্যপ্রাণী। এই অবস্থায় অর্থ বরাদ্দ পেলেই অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের তথ্য ও ছবিতে রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পান সুন্দরবনের উপর দাপট দেখিয়ে বিদায় নিয়েছে ঠিকই, তবে রেখে গেছে ক্ষতচিহ্ন আর হুমকিতে ফেলেছে বন্যপ্রাণীদের।
ক্ষতির তালিকায় যুক্ত হয়েছে সুন্দরবন পূর্ব বিভাগের গাছপালা, 17টি জেটি, 16টি অফিস ও ওয়াচ টাওয়ার সহ নানা স্থাপনা। পুকুরগুলোতে লবণাক্ত পানি ঢুকে পড়ায় মিঠা পানির সংকটে সবচেয়ে বেশি হুমকির মুখে বন্যপ্রাণীরা। বন বিভাগের প্রাথমিক তদন্ত অনুযায়ী ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে 2.5 কোটির বেশি। বনাঞ্চলের যে ক্ষতি হয়েছে সেটা ধরেন 17 লক্ষ টাকার মতো, আর অন্যান্য যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমাদের বন বিভাগের বিভিন্ন স্থাপনা আছে, পুকুরগুলো নষ্ট হয়েছে, এগুলো সব মিলাই হচ্ছে 2 কোটি 8 লক্ষ টাকার মতো। এছাড়া প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী কুমির, বানর, হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণীর একমাত্র প্রজনন কেন্দ্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় সুন্দরবন রক্ষায় জাতিসংঘের সুপারিশ মেনে কৌশলগত সমীক্ষার দাবি সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের। এখানে বাটাগুড় বাসকা কুমির প্রজনন কেন্দ্র, হরিণ প্রজনন কেন্দ্র এবং বানর, এছাড়াও আরও অনেক বন্যপ্রাণী থাকে। তারপরে আমার এই 4টি বন্যপ্রাণীকে এখানে প্রজননের কাজ করা হয়। এখানে অনেক শেড থাকে। সম্প্রতি এই আমপান যে ঝড়, এই ঝড়ে আমাদের এখানে কয়েকটা শেড উড়ে গেছে। বনের ভিতর পর্যাপ্ত পরিমাণে মিঠা পানির পুকুর নির্মাণ করতে হবে যাতে বন্যপ্রাণীদের কোনো পানীয় সংকট না হয়। সুন্দরবন সুরক্ষার জন্য অতি দ্রুত আমরা সরকারকে অনুরোধ করব এই কৌশলগত সমীক্ষাটা করার জন্য, যার মধ্য দিয়ে আমরা সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করতে পারব। অর্থ বরাদ্দ পেলেই দ্রুত ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত ও মিঠা পানি নিশ্চিতে কাজ শুরুর আশ্বাস দিলেন সুন্দরবন পূর্ব বিভাগের এ কর্মকর্তা। তদন্ত কমিটি যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছে আমাদের কাছে, সেখানে আমরা ওই অনুযায়ী আমরা উদ্যোগ কর্তৃপক্ষের কাছে অর্থ বরাদ্দ চাইয়া চিঠি পাঠিয়েছি। আমরা অর্থ বরাদ্দ পাওয়ার পরে আমরা এগুলো মেরামত করার ব্যবস্থা গ্রহণ করব এবং সাথে সাথে আমাদের যে পুকুরগুলো আছে এগুলো আমরা সংস্কার করব। আমপানের তাণ্ডবে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগে 12,500 গাছপালা ভেঙে গেছে। সময় সংবাদ, বাগেরহাট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনাকালে ফুটে উঠেছে স্বাস্থ্য খাতের দুরবস্থা। দক্ষ জনশক্তির অভাবে ব্যবহার হচ্ছে না বরাদ্দকৃত অর্থ, বাজেটে সুনির্দিষ্ট নির্দেশনার দাবি। 30 মের পর বাড়ছে না সাধারণ ছুটি, বয়স্ক ও অন্তঃসত্ত্বা ছাড়া বাকিদের করতে হবে অফিস, সীমিত আকারে চলবে গণপরিবহন, আজই প্রজ্ঞাপন। একের পর এক ঝড়ের তাণ্ডবে মৌসুমি ফল চাষিদের মাথায় হাত। রাজশাহীর বাগানগুলোয় ঝরে গেছে 15% আম, দিনাজপুরে লিচুর ব্যাপক ক্ষতি। এবং ঘূর্ণিঝড় আমপানে সুন্দরবনে নোনা পানি ঢুকে হুমকির মুখে জীববৈচিত্র্য, কৌশলগত সমীক্ষার তাগিদ। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু, জানালো বন বিভাগ। এ ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময় অ্যাপ।